কিন্তু সেখানে থাকলে আমাকে র্যাগের শিকার হতে হবে। আমিও ক্যাম্পাসের অন্যদিকে চলে যাই। সেখানে একটা বটগাছ আছে যা সিমেন্ট দিয়ে ভরাট করে রাখা, যেটাতে মানুষ বসতেও পারে। আমিও সেখানে বসে পড়ি। দৌড়ানোর কারণে আমি একটু হাঁপিয়ে যাই। এই যে মিস্টার। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। আমি হাঁ করে আছি। কি হলো নিন? দেখে তো মনে হচ্ছে অনেক তৃষ্ণার্ত। নিন পানি খান। থ্যাংক ইউ। তারপর পানির বোতলটা নিয়ে পানি খেলাম। তারপর মেয়েটার পানির বোতলটা দিয়ে দিলাম। আপনার ভাগ্য একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। মানে? মানে আপনি অল্পের জন্য র্যাগের শিকার থেকেই বেঁচে গেলেন, কিন্তু এখন থেকে আপনাকেও অন্যদের মতো চুপচাপ থাকতে হবে। কেন? এখানে কি কথা বলা নিষেধ নাকি? না, তবে এইমাত্র একটা মেয়েকে দেখলেন না? সেই মেয়েটা সামনে তো দূরে থাক, তার উপর যদি কারো ছায়াও পড়ে না, তাহলে সেই মেয়েটা ওই মানুষটার অবস্থা খারাপ করেই ছাড়ে। বলতে গেলে আত্মরা করেই ছাড়ে। আমি মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হলাম। কেন, এই কলেজে তার নাকি? বলতেই পারেন। আসলে আপনি জানেন না ওই মেয়েটাকে। আপনাকে তো দেখে নতুনই মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। তারপর আমি সব বললাম। আপনি অন্য কলেজে গেলেই তো ভালো হতো, কারণ এখন এই কলেজে কেউ থাকতে চায় না। কেন, এখানে কি হয়েছে? সবই ওই মেয়েটার জন্য। কেউ কোনো মজা করে বেড়াতে পারে না, সবাইকে সাবধানে চলাফেরা করতে হয়। আর আমাদের সকলকে সেই মেয়েটার কথা মতোই চলতে হয়, এমনকি লেকচাররাও, প্রিন্সিপাল স্যারও। কেন, মেয়েটা ভূত না ভাল্লুক? মেয়েটা ভূত ভাল্লুক বললে ভুল হবে। বলতে গেলে মেয়েটা একটা লেডি মাফিয়া। তার কথা মতোই পুরো ক্যাম্পাস চলে। আর তার এই শক্তি আসে তার বড় ভাই লিটন থেকে, যে আমাদের ঢাকা শহরের একজন বিজনেসম্যান হলেও আনঅফিসিয়ালি একজন নামকরা মাফিয়া, যে পুরো ঢাকা শহরে রাজত্ব করে বেড়ায়। আর লিটন ভাইয়ের একমাত্র বোন হওয়ার কারণে সেও তাকে ফ্রিডম দিয়ে দিয়েছে, যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। আমি এই লিটন ভাইয়ের কথা এখানে আসার আগেও শুনলাম। মনে করেছিলাম সামান্য একজন গুন্ডা হবে, তবে ঢাকা শহরের মাফিয়া কিং হবে তা জানতাম না। এখন তো গেল। থকু গেলাম। মনে মনেই বললাম, ভাই রে ভাই, আসলে কুভা ধরছে। কেন, যেই কলেজে আসলাম, ধুর, এখন কি হবে? হুম, থাক, আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। বাই দ্য ওয়ে, আমি অবনী সরকার, আর তুমি? আমি ওবায়দুল রহমান অন্তর। বাহ, নামটা তো সুন্দর। তোমাকে দেখেই আমার ভদ্র মনে হলো, আর নামটাও ভদ্রদের মতোই। আর আমিও তোমার সাথেই পড়ি, মানে তোমার ক্লাসমেট আমি। যাক, ভালোই হলো। এখন আর অসুবিধা হবে না ক্লাস খুঁজতে। আচ্ছা, ওই লেডি মাফিয়ার নাম কি? তার নাম ফারিয়া বিনতে আফরোজ, তবে তাকে সবাই ফারিয়া ম্যাডাম বলেই ডাকে। আর আমাকে আপনি আপনি বলিও না, আমি যেহেতু তোমার ক্লাসমেট, তাই তুমি করে বলিও। আর যত পারবা ফারিয়া থেকে দূরে থেকো। মেয়েটা অনেক মারাত্মক লেভেলের জিনিস। যদি কেউ তার সাথে জাস্ট ক থেকে খ করে, তাহলে সেই ব্যক্তি শেষ। এক তো ফারিয়া নিজের হাতে সেই ব্যক্তির অবস্থা টাইট করবে, না হলে গার্ড দিয়ে এমন মার খাওয়াবে, এক তো কয়েক মাস বেঁধে থাকতে হবে, নইলে পঙ্গু হয়ে বাকি জীবন কাটাতে হবে। থ্যাঙ্কস ফর অ্যাডভাইস। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কেন হয়? তারপর অবনীর সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম। কিন্তু অবনীর মুখে যা শুনলাম তাতে আমার একটু মাথাটা গরম হয়ে গেল। তবুও নিজেকে কন্ট্রোল করে নিলাম। আমি আর অবনী ক্লাসের দিকে গেলাম। সেখানে অবনী তার কিছু ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর আমিও একটা সিটে গিয়ে বসি। কিছুক্ষণ পরেই লেকচারার স্যার এসে আর সবাইকে গুড মর্নিং উইশ করে। তোমাদের মধ্যে একজন নতুন স্টুডেন্ট আসার কথা, সে কি আসছে? জি স্যার, আমি আসছি। সবাইকে তোমার পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, আর আমি আজ থেকে আপনাদের সাথে এই কলেজে পড়ব, আর আপনাদের সাথেই অনার্স কমপ্লিট করব। সবাই অন্তরের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করবা, আর তার যদি কোনো অসুবিধা হয় তার সমস্যা দূর করার চেষ্টা করবা। তারপর স্যার ক্লাস করতে শুরু করে। 5 মিনিট পরেই দেখলাম ফারিয়া আমাদের ক্লাসে আসে। তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, যা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। অন্তর, দাঁড়া, না হলে কপালে দুঃখ আছে। আমিও অবনীর কথা শুনে দাঁড়িয়ে গেলাম, কিন্তু এই জিনিসটা দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। আর সবচেয়ে কষ্ট লাগলো, স্যার পর্যন্ত তার জন্য দাঁড়িয়ে যায়, আর ফারিয়া স্যারের পারমিশন ছাড়াই ক্লাসে ঢোকে। সে সিটে বসতেই সকলের সিটে বসে পড়ে। খেয়াল করলাম
ফারিয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু কেন তা আমি জানি না। তবে আমার ভেতরে অন্য কিছুই চলতেছে। পাওয়ার পাইছে ভালো কথা, কিন্তু তার অপব্যবহার করতে এটা কোনো কথা? তবুও বাদ দিলাম, কারণ আমি নতুন, এখন কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। আমি ক্লাস করতে লাগি, কিন্তু ক্লাসে তেমন মজা বা হই হুল্লা হয় না। সবাই একদম চুপসে আছে, মনে হচ্ছে কে মরে গেছে আর আমরা এখানে শোক দিবস পালন করতেছি। পুরাই বোরিং ক্লাস হলো। ক্লাস শেষ করলাম, আমি ক্লাস থেকে বেরিয়ে যেতেই কেউ একজন আমাকে ধরে ফেলে। পরে দেখি অভনি। কোথায় যাস? এমনি একটু ঘুরবো আর কি। চল আমাদের সাথে আড্ডা দিবি। না, আমার থেকে আনইজি লাগতেছে। আরে চল তো। বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেল তাদের আড্ডায়। আসলে তাদের সাথে আড্ডা দিয়ে ভালোই লাগলো, কারণ তারা খুব ফ্রেন্ডলি বিহেভ করে, আর এটাই তো প্রয়োজন। আমরা আড্ডা দিচ্ছি এমন সময় আমার ফোন বেজে ওঠে। গাইস, আমি আসতেছি, তোমরা আড্ডা দাও। আমিও চলে গেলাম এক কোনায়। সেখানে গিয়ে দেখি আমার জিগারের দোস্ত তানভীর ফোন দিয়েছে। আমিও রিসিভ করি। হ্যালো মামা, কি অবস্থা, কেমন আছিস? শালা, একটা সপ্তাহ ধরে কই ছিলি তুই? শালা, আবু ট্রান্সফার হয়েছে এখানে, আমার কাজ নেই। মালপত্র কি তুই এসে ঠিক করে দিয়ে যাবি? ধুর বেটা, তুই ছাড়া ভালোই লাগে না। তুই থাকলে এমনিতেই মনটা বেটা চাঙ্গা হয়ে থাকে। শালা, না গেলে কি হতো? আমার জন্য একটু স্যাক্রিফাইস করতি। শালা, এই সুযোগ কি হাতছাড়া করবো নাকি? তুই থাকলে তো কোনো মেয়ের সাথে কথা বলতেও ভয় লাগে। কোন জায়গায় কি বাস দিয়ে বসে থাকিস? ইজ্জত তো অর্ধেক তুই খাইছিস, তাই নতুন শহরে আসলাম একটু ইজ্জত বানাতে। মামা, শোক কিন্তু চিরস্থায়ী নয়। শালা, এইদিকে আসবি তো একটা মায়েরও মিস যাইব না। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আর আমাদের ভাই ব্রাদারগুলো কেমন আছে? সবগুলো এখন মরার মতো অবস্থা। তুই নাই, তাই সবগুলোকে এতিম এতিম লাগছে। মামা, এটা কিন্তু ঠিক করলি না তুই। যাক, এই শহরে এসে নিজেকে একটু ভদ্র তো বানাতে পারলাম। তোদের কাছে তো নিজেকে সেই হিটম্যান বানাইছি। শালা, সব তুই করলি আর দোষ আমার উপর চাপাচ্ছিস। আমি আর তানভীর ফোনে কথা বলতেছি, তখন একটা চিৎকার শুনতে পেলাম। মনে হয় কোনো ছেলে চিৎকার দিয়েছে। দোস্ত, এটা কিসের চিৎকার ছিল? আমিও তো অবাক হলাম ব্যাটা। মামা, তুই কিছু করিস নাই তো? শালা, আমি তোর সাথে ফোনে কথা বলতেছি, আমি কি করব? দেখ মামা, উল্টাপাল্টা কিছু করিস না। লাস্ট টাইম কি হয়েছিল মনে আছে তো? শালা, ফোন রাখ, আর কি হয়েছে দেখতে দে। দোষ, নিজেকে শান্ত রাখিস। আর দরকার পড়লে আমি ওই দিকের আমাদের একজন আছে, তাকে বলবো। না, কাউকে কিছু বলতে হবে না, আমি সামলে নেব। এখন ফোন রাখতো। ভাই, বি কেয়ারফুল অ্যান্ড বি কোল। শালা, রাজাইরা কথা শোনার ইচ্ছা নাই, বরং কে এই চিৎকার করলো তা আমার দেখতে হবে। আমি ফোন পকেটে ঢুকিয়ে চলে গেলাম ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখে অনেকেই ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। আমিও সেখানে চলে গেলাম। তারপর যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না, কারণ ফারিয়া দুজন বডিগার্ড একটা ছেলেকে ধরে আছে। ছেলেটা অনেক রক্তাক্ত অবস্থায় দেখতেছি, আর ফারিয়া দাঁড়িয়ে আছে সেই ছেলেটার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। ফারিয়ার দুজন বডিগার্ড একটা ছেলেকে ধরে আছে। ছেলেটা অনেক রক্তাক্ত অবস্থায় দেখতেছি, আর ফারিয়া দাঁড়িয়ে আছে সেই ছেলেটার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। আমি দেখলাম ফারিয়ার হাতে একটা হকি স্টিক, মনে হয় সেই স্টিক দিয়েই ছেলেটাকে মারছে। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি যখনই সেখানে যেতে নেব, তখন কেউ একজন আমার হাত ধরে ফেলে। আমি দেখলাম অভনি আমার হাত ধরেছে। কই যাস তুই? অভনি, ছাড় আমাকে। অন্তর, তুই ওইখানে গেলে তোকেও মারবই। যাস না প্লিজ। আমার মনে পড়লো আমি এখন সে নয়, আমি এখন একজন সাধারণ মানুষ। তবু আমি যাব ছেলেটাকে, আর মারলে ছেলেটা মরেই যাবে। অবনী, ছাড় আমাকে। এই মেয়ে, ছেলেটার হাত ধরে আছিস কেন? আসতে দাও ওকে। ফারিয়ার কথা শুনে সবাই আমার আর অবনীর দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, ও এখানে নতুন, তাই কিছুই জানি না, প্লিজ ওকে ছেড়ে দেন। এই মেয়ে, দেখতেছিস না তার মধ্যে মানব দরদি বেড়ে গেছে? কোনো কথা বলবি না, তাকে আসতে দে। আমি অবনীর থেকে ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিলাম। তবে ফারিয়ার কথা শুনে সবার চোখে ভয় দেখতে পাচ্ছি আমিও সেই ছেলেটার কাছে যাই। এই, তোরা এই অবলাটাকে ছাড় আর ওই বীর পুরুষকে ধর। সাথে সাথেই ফারিয়া সেই দুই গার্ড আমাকে ধরে ফেলে। ফারিয়াও আমার কাছে এগিয়ে আসে। কি রে বীর পুরুষ, তুই আমার কাজে নাক গলালি কেন? কি মরার জন্য এত ইচ্ছে কেন তোর? আজকে ক্লাসেও দেখলাম তুই আমি আসার পর দাঁড়ালি না। না, দাঁড়িয়েছিস, তবে একটু দেরি করে। আর আমি লেট মানুষ একদম ঘৃণা করি। আর কি মনে করিস নিজেকে তুই? তুই জানিস আমি কে? আমার এলাকায় আসলি, আবার আমার কলেজে আসলি।
অথচ আমাকেই সম্মান করলি না? তুই তো আস্ত একটা বেয়াদব। বলেই দিল আমাকে ঠাস করে কষে একটা থাপ্পড়, যা খেয়ে প্রচুর ব্যথা পাই, কিন্তু আমাকে ফারিয়ার গার্ডরা ধরেই আছে। এই ছোট লোক খ্যাত, নিজেকে হিরো মনে করিস তাই না? দেখতে তো একদম ইনোসেন্ট বাচ্চার মতো, কিন্তু কলিজা মনে হয় তোর বড়, তাই না? আপু, আপনি আমাকে মারলেন কেন? আর আপনি যে কাজ করে বেড়ান সেটা কি ঠিক? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ঠিক বেঠিক শেখাবি? তোর সাহস তো কম না? তুই আমার সাথে মুখে মুখে কথা বলিস? এই, তোরা শুধু ধরেই রাখবি নাকি মারবি ওকে? রেগে ফারিয়া তার গার্ডদের বলে, আমাকে যখনই মারতে যাবে তখনই কলেজে আরও একটা কালো গাড়ি আসে, যা দেখে ফারিয়ার গার্ড আমাকে মারেনি, বরং সেখানেই থেমে গেল। সেই গাড়ি থেকে একটা লোক বের হয়, আর সাথে সাথে ফারিয়া সেই লোকটার কাছে চলে যায়। ভাইয়া, বলেই ফারিয়া লোকটাকে জড়িয়ে ধরে। তার মানে এই লোকটাই লিটন ভাই। ভাইয়া, এই ছেলেটা আমার মুখে মুখে তর্ক করেছে। ভাইয়া, একে শাস্তি দাও। আমাকে দেখিয়ে, এই ছেলে নাম কি তোর? তোকে তো এখানে আগে কখনো দেখি নাই। ভাইয়া, এই খ্যাতটা নতুন আসছে আমাদের কলেজে। কেন যে প্রিন্সিপাল এদের মতো খ্যাতগুলোকে আমাদের কলেজে নাই? থাক বোন, যেহেতু সে নতুন তাই সে কিছু জানে না, তাকে মাফ করে দে। আর চল আমার সাথে, তোর জন্য সারপ্রাইজ আছে। এই, তোর এই খ্যাত থেকে মেরে গাড়ি নিয়ে চলে আসিস, আমি ভাইয়ার সাথে গেলাম। বলেই লিটন ভাইয়ের সাথে তার গাড়িতে উঠে চলে যেতে লাগে। আর ফারিয়ার গার্ডগুলো আমাকে ছেড়ে দিয়ে তারাও গাড়ি নিয়ে চলে যায়। আমাকে ছাড়তেই অভনি আমার কাছে দৌড়ে আসে। তোকে মানা করেছিলাম না? তাহলে কথা শুনিস না কেন? আমাকে পরে বকিস, আগে এই ভাইয়াটাকে হসপিটালে নিয়ে যাই। তারপর সেখান থেকে ছেলেটাকে নিয়ে আমরা কয়েকজন হসপিটালে যাই। সেখানে যেই সেই ছেলেটার ট্রিটমেন্ট করাই। এই অন্তর, তোর তো ঠোঁট ফেটে গেছে। কেন তুই এই ঝামেলায় জড়াতে গেলি? মানা করেছিলাম না তোকে? আরে বাদ দে, সেখানে কয়েকটা ছেলের সাথে কথা বলি। তারা নাকি যে ছেলেটাকে ফারিয়া মারছে তার বাড়ি চেনে, তাই দায়িত্ব দিলাম ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে। আর আমিও সবার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে ঢুকতেই আম্মুর সাথে দেখা। কিরে আসছিস? যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে এসে ডাইনিং টেবিলে বসে পড়ি। আজকে ঘটনাটা আমি বসে বসে চিন্তা করতে লাগলাম। পাওয়ার পেয়ে কীভাবে তা অপব্যবহার করতেছে তারা। না, এর কয়েকদিন এদের তামাশা দেখব, পরে কিছু করব আমি, শুধু কয়েকদিন যাক। কিরে, কি ভাবছিস তুই? কই কিছুই না, খাবার দাও, খিদা লেগেছে। নে। তারপর খাবার দিল আর আমিও খেতে লাগি। কিরে, তোর ঠোঁটে কি হয়েছে? আরে কিছুই হয়নি, একটু পড়ে গিয়েছিলাম তাতেই ঠোঁট ফেটে গেছে, বাদ দাও তো। তারপর খাবার খেয়ে নিলাম। সেই দিনটা আমি সুন্দর মতোই কাটালাম। সকালবেলা অন্তর, এই অন্তর, কিরে কলেজে যাবি না? যাব, একটু ঘুমাই, পরে যাব। এই ওঠ তাড়াতাড়ি। আব্বু, আব্বু আজকে তুমি ডাকলা কেন? আম্মু কই? তোর আম্মু নাস্তা বানাতে ব্যস্ত আর আমাকে বলছে তোকে ডাকতে, আর এমনিও কথা আছে তোর সাথে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি গেলাম, ডাইনিং টেবিলে কথা হবে। বলেই আব্বু চলে গেল। আমিও উঠে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিজেকে আয়নার সামনে দেখতে লাগলাম। আমি যখন নিজেকে দেখি তখন আমি অন্য কাউকেই অনুভব করি। এমন একজন যে চাইলে অনেক কিছুই করতে পারবে, যার পথে কেউ বাধা হতে পারবে না। কিন্তু আমি মানুষের উপর শাসন করতে চাই না, আমি মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আমি আমার চুলগুলো একটু আঁচড়ে নিলাম আর চুলগুলো ছুঁয়ে দিলাম। আমি চাই নিজেকে সবার সামনে একজন ইনোসেন্ট ছেলে হিসেবে প্রকাশ করতে। ওই জিনিসটা হিসেবের নয়, যেটা আমি আসলেই। আমি আমার চশমাটা পরে নিলাম, তারপর চলে গেলাম নাস্তা করতে। সেখানে গিয়ে আমি টেবিলে বসলাম আর আব্বু আগের থেকে সেখানে বসে আছে। তবে আব্বুকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। আব্বু, আমাকে কি বলতে চাইছিলা? বাবারে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তোকে আর তোর আম্মুকে এখানে এনে। কেন আব্বু, কি হইল আবার? বাবারে, আমি মনে করেছিলাম এই শহরটা শান্তশিষ্ট শহর হবে, কিন্তু তোদের তো আমি গুন্ডা মাস্তানদের এলাকায় নিয়ে আসলাম। এখানে সারাক্ষণ মারামারি খুন খারাপি লেগেই থাকে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম রে বাবা। আরে আব্বু, চিন্তা করিও না, আমরা যদি সাবধানে চলাচল করি তাহলে আমাদের কেউ কোনো ক্ষতিই করবে না। সো এত টেনশন মাথায় আনিও না তো। আম্মু নাস্তা নিয়ে আসে আর আমরাও নাস্তা করে নিলাম। তারপর আমি আম্মুকে থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। আমি কলেজের প্রায় গেটের সামনে চলেই আসছি, এমন সময় আমার গায়ে জুসের বোতল কে যেন ছুঁড়ে মারলো। সেটা সোজা আমার কাছে এসে গায়ে লাগে। মেজাজটা 440 হয়ে গেল। কে আমাকে এই জুসের বোতলে ছুঁড়লো?
পরে দেখি সে আর কেউ নয়, ফারিয়া। কলেজের সামনে একটা দোকান আছে, সেখানে সে বসে আছে। দেখলাম ফারিয়া শার্ট প্যান্ট আর শু পরে আছে, যা আমার অতিরিক্ত জঘন্য লাগলো। আমিও কিছুই না বলেই মাথা নিচু করে চলে যেতে লাগি। কী বা বলবো আমি, আমি তো সাধারণ একটা ছেলে, আর সে তো রেডি মাফিয়া। এই চেশমিশ খ্যাত। আমি পেছনে তাকাতেই দেখলাম ফারিয়া আমাকে ডাক দিল। আমি আবার হাঁটতে লাগলাম, কারণ আমি এখন এই মেয়ের সাথে লাগতে চাই না। হঠাৎই কেউ আমাকে ধরে ফেলে। আমি দেখলাম এটা ফারিয়ার গার্ড। কি চাই ভাই? তোকে ম্যাডাম ডাকছে। আমাকে কে ডাকবে আবার? আর কখনই বা ডাকলো? একটু চুপচাপ চল। বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেল ফারিয়ার কাছে। এই খ্যাত, তোকে ডাকি নাই আমি? আপনি আমাকে কোথায় ডাকলেন? আমার নাম তো খ্যাত না। এই শোন, আমি যাকে ইচ্ছা যা ইচ্ছে তাই বলে ডাকবো, আর আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই না? কি বলেন আপু? আমি আপনার সাথে অ্যাটিটিউড দেখাবো? কোথায় আপনি আর কোথায় আমি? কোথায় বাঘ আর কোথায় হরিণ? সেটাও ঠিক, তবে বাঘ না, বাঘিনী হবে, বুঝছিস? আর আমার জুতোয় লেস্টে লাগাই দে তো। কি? কানে শুনিস নাই নাকি? এই কলেজে সবাই আমার কথা মতোই চলে। যে আমার কথা শোনে না তার কি হাল করি তা তো দেখেইছিস। এখন কথা না বলে আমার শু লেস্টে লাগিয়ে দে, নাকি তোকে লুজ করতে হবে? না না আপু, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আমি বাধ্য ছেলের মতো শুলেশ লাগিয়ে দিলাম। এই তো গুড বয়। এই খ্যাত, তোর নামটা কি জানি? জি, মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। ঠিক আছে যন্তর মন্তর, এবার যা আমার চোখের সামনে থেকে। আমিও চুপচাপ মাথা নিচু করেই চলে গেলাম কলেজে। কিন্তু মাথায় আমার রক্ত চড়ে বসে আছে, কারণ মেয়েটা প্রতিনিয়ত সবাইকে টর্চার করেই বেড়ায়। না, এর সমাপ্তি করতেই হবে। কিন্তু এখন আমি সেই রূপ নিতে পারবো না। আমি এখানে ভদ্র হয়েই থাকতে চাই। আমাকে অন্য কোনো পথ বের করতে হবে, না হলে এইসব আটকানো যাবে না। তারা আমাকে পাওয়ার দেখিয়ে ভয় লাগাচ্ছে, তাই না? সময় হোক, তাদের বাহাদুরিও বের করব আমি। শুধু সময়ের জন্য অপেক্ষায় রইলাম আমি। তাদের আমি বুঝিয়ে দেব কার সাথে কি করতেছে তারা। আমি কলেজে ঢুকলাম না, এখন সবাই স্বাভাবিকভাবেই আছে, সেটাই ভালো। সবার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। কিন্তু এই লিটন আর তার বোন নিজেদের রাজত্ব বসাই রাখছে। কিন্তু তাদের এই রাজত্ব আমি শেষ করব। শুধু পিন্টু একবার দেশে ফিরে আসুক, তারপর দেখব আমি। আমি হাঁটতে লাগলাম। হঠাৎ আমি অবনীকে দেখলাম, তাই আমিও তার কাছে চলে গেলাম। কী রে, কী অবস্থা? এই তো ভালোই। তোর কি খবর? এই তো ভালোই। আমরা কথা বলতেছি, হঠাৎ কেউ একজন আমাকে পেছন থেকে আমার ঘাড় চেপে ধরে। যে আমার ঘাড় ধরেছে সে ঠিক আমার পেছন বরাবর আছে। তার হাত একটু লুজ হতেই আমি পেছনে ঘুরেই ডাইরেক্ট গলা চেপে ধরি। আসলে আমার রাগ উঠে গেছিল, আর এমনি ও ফারিয়ার কাণ্ডকলাপ দেখে মাথায় প্রায় রক্ত চড়েই আছে। মামা কি করছিস? ছাড় মামা, মরেই যাবে কিন্তু। আমি তার দিকে তাকিয়েই সাথে সাথে তার গলাটা ছেড়ে দিলাম, কারণ সেটা আর কেউ না, তানভীর, যাকে দেখে আমি অবাক না হয়েই পারলাম না। শালা তুই এখানে কি করিস? তোকে মানা করছি না এখানে আসতে, না? আর মরার এত শখ হয়েছে তোর? শালা, আমি তো ভুলেই গেছিলাম কাকে ঘাড় চেপে ধরলাম। শালা তুই এখানে কি করিস? আসলাম কি আর খুশি ঠেলায়? কিন্তু তোর মাথা গরম হয়ে আছে কেন? কি হয়েছে দোস্ত? আরে কিছু হয় নাই, কিন্তু তুই এখানে কেন? তোকে আগে বলেছিলাম মামা, তোকে ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আমিও চলে আসলাম। কিন্তু তোকে দেখে প্রায় অবাক হয়ে গেলাম। এ তোর কেমন গেটআপ মামা? পাশেই অভনী ছিল, সে বলে, কেমন গেটআপ মানে? এই শয়তানটা এমন না। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি জানো? এ চাইলে 1 মিনিটেই শালা কিছুই বলার আগেই আমি এই শালার মুখ চেপে ধরলাম। এই অন্তর, কি বলছে রে সে? 1 মিনিটে কি? আর তুই ওর মুখ চেপে ধরলি কেন? এমনি শালার মুখ থেকে গন্ধ বের হইতেছে। তুই থাক, আমি এই শালার মাউথ ওয়াশ করাই নিয়ে আসি। এই শালা চল আমার সাথে, মনে হয় দাঁত ব্রাশ না করেই চলে আসছিস। মুখ চেপেই টানতে টানতে নিয়ে গেলাম তানভীরকে। আমি তানভীরকে এক কোণায় নিয়ে গিয়ে মুখ ছেড়ে দিলাম। এই শালা, তুই আমাকে টেনে আনলি কেন? আর আমার মুখ চেপে ধরলি কেন তুই? শালা মুখ একটু কন্ট্রোল করতে শেখ। আর তুই এখানে কেন সেটা বল। আমার চট্টগ্রামে ভালো লাগে না, তাই আমি ঢাকায় চলে আসলাম। তোকে মানা করলাম না আমার পিছু না নিতে? শালা, আমি না থাকলে তোকে প্রোটেক্ট করতো কে? আর তাছাড়া তুই ছাড়া কিছুই ভালো লাগে না। মামা, আমরা দুজন একসাথে থাকলেই মজা হয়। কিন্তু ভাই, আমি নিজেকে একটু শুধরে নিতে চাই। আমি সেই দুনিয়া থেকে একটু রেহাই চাই ভাই।
মামা, আমরা সেই দুনিয়া থেকে এত সহজে রেহাই পাবো না। আর মামা, বকবক করিস না। আর এই হাল কেন করে রাখেছিস সেটা বল। মানে এই গেট আপ কেন তোর? এমনি নিজেকে একটু আপাতত ভদ্র রাখতে চাই আর কি। শালা, আমরা কি ভদ্র? আমি ভদ্র? তুই ভদ্র? ভাই, জোকসটা কিন্তু অনেক মজা ছিল। যে কিনা চাইলেই বড় বড় মাফিয়াদের পা দিয়ে পিষে ফেলতে পারে, সেই কিনা ভদ্র। ও ভাই, মারো মুঝে মারো, নেই ইয়ে মজা করা হ্যাঁ। ভাই, আল্লাহর ওয়াস্তে এখানে আমার পর্দার ফাঁস করিস না। আমি এখানে এখন একজন ভদ্র ছেলে, তাই আমার পিছে বাঁচতিস না। ওকে, তুই যেভাবে খুশি থাক, মোট কথা আমি তোর সাথে থাকলে হয়েছে। মানে তুই আমার পিছু নেওয়া ছাড়বি না? না রে মামা, তুই যেখানে আমিও সেখানে, দুজনে। আর গান গাইস না, এবার চল। আর ভুলেও মুখ খুলবি না, বুঝছস? তারপর তানভীরকে নিয়ে ক্যাম্পাসে গেলাম। সেখানে আমি অভরের সাথে তানভীরের পরিচয় করিয়ে দিলাম। এরপর আমরা ক্লাসের দিকে চলে গেলাম। তবে তানভীরকে আমার সাথে যেতে দেখে অবাক হলাম। এই শালা, তুই কই যাস? দোস্ত, আমি কি ক্লাস করব না নাকি? মানে তুইও ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসছিস? ওয়ো, এবার কথা বন্ধ কর আর ক্লাসে চল। তারপর তানভীরকে নিয়ে ক্লাসে গেলাম। সেখানে গিয়ে তো আমি আর তানভীর একসাথেই বসি। কিছুক্ষণ পরেই স্যার আসে, আর আমরাও তাকে সম্মানের জন্য দাঁড়িয়ে যাই। মামা, স্যার টাকলা। না রে মামা, স্যার টাকলা না, স্যারের মাথায় এয়ারপোর্ট। তারপর স্যার তানভীরের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর ক্লাস করাতে থাকে। ক্লাস প্রায় আধা ঘন্টা করানো শেষ। এমন সময় ফারিয়ার এন্ট্রি। ফারিয়াকে দেখেই সবাই দাঁড়িয়ে যায়, ইভেন আমিও। শালা, দাঁড়ালি কেন? আর মেয়েটা লেট করে ক্লাসে আসলো, তাও স্যারের পারমিশন না নিয়ে ক্লাসে ঢুকলো। এটা তো বেয়াদবি। তানভীর দাঁড়া। না, এই মেয়েটারে আমি এখনই মাথায় তুলে আছাড় দিব। আমাকে রাগ কন্ট্রোল করতে বলে তুই রেগে যাচ্ছিস? তারপর তানভীর দাঁড়ালো, তবে তার চেহারার রাগ দেখতেছি। তানভীর এমন অবস্থা আছে, মনে হয় এখনই ফারিয়ার অবস্থা কাহিল করে দেবে। দেখলাম ফারিয়া তানভীরের দিকে রেগে তাকিয়েছিল, আর ক্লাস চলা অবস্থায়ও তানভীরের দিকে তাকিয়েই ছিল। ক্লাস শেষে আমি আর তানভীর বাইরে বেরিয়ে গেলাম। দেখলাম তানভীরের মাথা গরম হয়ে আছে। মামা, কি হয়েছে তোর? এই বেয়াদব মেয়েটা কে রে? লিটনের বোন। লিটনের দাপট দিয়ে এইসব করে বেড়ায়। শালা লিটন, এবার তো শেষ। অন্তর, তুই করবি নাকি আমি করব? ব্রো, চিল অ্যান্ড বি কুল। এখন শুধু তামাশাটা দেখেই যা, পরে এইগুলোর জন্য ব্যবস্থা হবে। নো সিলিং, অনলি কিলিং। আমার মাথা গরম হয়ে আছে। এই ইঁদুরের বাচ্চাগুলো এভাবে দাপট দেখাচ্ছে, তাহলে আমাদের কেমন দেখানো উচিত? আমরা কথা বলতেছি, এমন সময় ফারিয়া তার 2 গার্ড নিয়ে আসলো। এই ছেলে, তুই আমাদেরকে এইভাবে তাকিয়েছিলি কেন? না মানে আপু, আপনি তো অনেক সুন্দরী, তাই ভুলে তাকিয়ে ফেলছে। তার জন্য আমি সরি বলতেছি। ও তাই? তুই ওর পক্ষ থেকে সরি বলতেছিস? ওর জন্য মার খেতে পারবি? আমি দেখলাম তানভীর পুরোই রেগে আগুন হয়ে গেল, তাই আমিও আস্তে করে সালাম হাত দিয়ে চেপে ধরলাম, আর চোখের ইশারা দিয়ে তাকে বুঝিয়ে বললাম শান্ত হতে। কিন্তু সে আমাকে ইশারা দিয়ে তার কোমর দেখালো, আর আমিও কোমর দেখে শক খেয়ে গেলাম। সাথে সাথেই আমি তার শার্ট ঠিক করে দিলাম। এই খ্যাত, তুই তো এই কলেজের নিয়ম জানিস, তাহলে ওকেও একটু বুঝিয়ে দিস, না হলে পরে পস্তাতে হবে ওকে। জি আপু, আপনি নিশ্চিন্তে যান, আমি ওকে আপনার রুলসগুলো বুঝিয়ে দেব। হুম। বলেই ফারিয়া তার গার্ড নিয়ে চলে গেল, আর আমিও তানভীরকে এক সাইডে নিয়ে যাই। শালা, এটা কেন আনলি? মামা, সেফটির জন্য। কিন্তু এই মেয়েটা তোর সাথে এমনভাবে কথা বললো কেন? আরে মামা, চিল করতো। আর কলেজও ঠিক কি এটা আনতে হবে নাকি? শালা, আমি তো আর তুই না যে একটা কলমকেই হাতিয়ার বানিয়ে ফেলতে পারবো। তাই বলে এটা নিয়ে আসবি তুই? দেখ ভাই, আমি এখন এখানে ভালো হতে আসছি, কিন্তু এখন তুই এসে আবার আমাকে সেই মানুষটা বানাতে চাচ্ছিস। দোস্ত, এখন ভালো মানুষের যুগ নাই। এখন ভালো মানুষ পাইলে মানুষে তাকে পুরাই খেয়ে ফেলে। আর কথা রইলো তুই ভালো মানুষ, তা আমার থেকে ভালো আর কেই বা জানে। ভাই, এই টপিক আর কোনো কথা বলিস না, আপাতত কুল থাক। আর কথা রইল এই লিটন আর তার বোনের, সেটা পিন্টু আসলেই সমাধান হবে। তাই এখন চুপচাপ সব দেখেই যা। শালা, লিটন আর তার বোন জানে না তো কত বড় বিপদ ডেকে আছে। সেটাই ঠিক। ওই বলে না, ইভ নিজের পেছে নিজেই বাঁশ দেওয়া, হ্যাডে ফেস। তারপর আমি আর তানভীর চলে গেলাম কলেজের বাইরে। আমি আর তানভীর রাস্তায় হাঁটতে লাগলাম। মামা, কয়েকটা টান হবে নাকি? চল, আমার ভালো লাগতেছে না। তারপর এক কোণায় গিয়ে দুজনেই ধরিয়ে দিলাম সিগারেট। দুজনের মজায় মজায় টানতে লাগলাম। তো এখন কই থাকবি তুই? কেন, হোস্টেল আছে না, সেখানে থাকবো। কিন্তু আমাদের বাড়িতেই খাবার খাবি।
না রে ভাই, তোর বাসায় যেতে ভয় লাগে আঙ্কেলের জন্য, যে রাগী মানুষ নেই। কি আর করবো বল, তবু রাগী হলেও ভালো। সবসময় সঠিক শিক্ষাটাই দিচ্ছে, সেটাই অনেক আমার জন্য। এখন চল আমরা একসাথে লাঞ্চ করব। না মামা, পরে অন্য একদিন। শালা যাবি কিনা বল। না না না, আমি কেন যাব না, আমার সদ্য গোষ্ঠীও যাবে। তুই রাগিস কেন দোস্ত? শালা এত ভয়ের কি আছে? হ, ভয়ের কি আছে তাই না? আমি তো দেখেছি যখন তোর রাগ ওঠে তুই কি করিস। ধুর শালা, চল তো। তারপর তানভীরকে নিয়ে বাড়ি চলে গেলাম। আম্মু দেখো, তানভীর হারামি আসছে। আম্মু এসে তানভীরকে দেখে অবাক। তারবীর, কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। ওকে আম্মু। তারপর তানভীরকে নিয়ে রুমে চলে যাই আর ফ্রেশ হয়ে আসি। এরপর আমরা তিনজনে খাবার খেয়ে নিই। তারপর আমি আর তানভীর রুমে চলে যাই। আমরা দুজনেই খাটে শুয়ে পড়ি। অন্তর, তুই তো ওই শহরেও নিজেকে সকলের সামনে ভদ্র হিসেবে প্রকাশ করেছিলি, তবে সেখানে চশমা পরিস নাই, আর এখানে তো পুরাই ভদ্র প্রোম্যাক্স হয়ে গেলি। দেখ শালা, আব্বু আম্মু আমাকে ভদ্র ছেলে বানাতে চাইছে, তাও আমিও তাদের খুশির জন্য সকলের সামনে ভদ্র সেজে থাকি। কিন্তু আঙ্কেল আন্টি তো আর জানে না, তারা যাকে ভদ্র জানে সে আসলে কত বড় একটা শয়তান। দোস্ত, তুই আসলে একটা ভদ্র শয়তান, যে কিনা উপরে এক পাট দেখায় আর গোপনে আরেক পাট দেখায়। ওই যে বলে না, উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদরঘাট। আচ্ছা, তোর জিনিসটা কই? আছে আর কি কোথাও। কেন? না এমনি। তবে মামা, একটা কথা মানতে হবে, বোকা বানানো তো তোর থেকে শেখা দরকার। যেভাবে গেট আপ নিয়েছিস, যে কেউ ধোকা খেয়ে যাবে। এটাও তো মজাই। এভাবেই কথা বলে আমরা দুজনেই দুপুর পার করলাম। বিকালবেলা মামা চল, শহরটা একটু ঘুরে আসি। চল। তারপর দুজনে মিলেই বাড়িতে থেকে শহর ঘুরতে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে নতুন শহর, তাই একটু চিনে রাখাই ভালো। সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম। অন্তর চল, নাস্তা করব, খিদা লাগছে। চল। তারপর দুজনে নাস্তা করে নিলাম। দেখলাম ঘড়িতে 7টা বাজে, তাই চিন্তা করলাম আরও একটু হাঁটা দিই। আমি আর তানভীর ভালো হয়ে মজা করতে করতে হাঁটতে লাগলাম। আসলে এই শালার সাথে থাকলে সময় কখন চলে যায় নিজেও জানি না। আমরা দুজনেই হাঁটতেছি। বাঁচাও! আমি আর তানভীর চিৎকার শুনে অবাক হয়ে গেলাম। দোস্ত, কে চিৎকার দিল রে? আমি কি করে জানবো, তবে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। চল খুঁজে দেখি। হুম। তারপর আমরা আশেপাশে খুঁজতে লাগি। কই, কাউকে তো দেখলাম না। প্লিজ আমাকে ছেড়ে দিন। সামনে থেকে আওয়াজটা আসলো, চল তাড়াতাড়ি। তারপর আমি আর তানভীর সামনে গিয়ে দেখি বখাটে ছেলে একটা মেয়ে জোর করতেছে, মুখে রুমাল বাঁধা। আমরা দুজনেই মুখে রুমাল বেঁধে নিলাম আর ঝাঁপিয়ে পড়লাম সেই বখাটে ছেলেগুলোর দিকে। আমি আর তানভীর মিলে সেই ছেলেগুলোকে ইচ্ছা মতো মারি। তবে এটাই শেষ নয়, সেই ছেলেগুলোকে আমরা আধমরা করে এক জায়গায় রাখি আর মেয়েটাকে সরিয়ে নিই আমরা। তানভীর, তুই আপুটাকে নিয়ে যা, ওনাকে দিয়ে আয়। আর শোন, তোর জিনিসটা দে তো, আর ভুলেও রুমাল খুলিস না। তারপর তানভীর থেকে সেই জিনিসটা নিই। আসলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তানভীরের কাছে কী এমন জিনিস আছে? তাহলে শুনুন, তানভীরের কাছে বেশি কিছু না, একটা ফুললি লোডেড পিস্তল আছে, আর সেটাই আমি নিয়ে তানভীরকে চলে যেতে বলি। তারপর তানভীর মেয়েটাকে নিয়ে চলে যায়। আমিও শেষ, সেই ছেলেগুলোর কাছে চলে যাই। জানোয়ারের বাচ্চারা, তোদের জন্যই আমাদের মা বোন সুরক্ষিত নেই। কোথায় থেকে তোদের এত সাহস আসে? আমাদের এলাকা, আমরা যা ইচ্ছা করেই বেড়াবো। তুই কে আমাদের থামানোর? এই এলাকা তো তোদের বাপের দেওয়া, তাই না? যা ইচ্ছে করেই বেড়াবি। আর চিন্তা কি করেই করলি? এই সকল পাপ কাজ করেই বেড়াবি আর এমনি এমনি পার পেয়ে যাবি তোরা? তুই জানোস না তুই কার গায়ে হাত উঠিয়েছিস? আমি এই এলাকার এমপির ছেলে। সাথে সাথে গান রিলোড করে দিলাম। সেই এমপির ছেলে গায়ে শ্যুট করে খেল খাতাম। এমপির ছেলে মাথা উড়িয়ে দিলাম। তার সাথে থাকা বাকি দুজন খুব ভয় পেয়ে গেল। হয়তো ভাবছে আমি শুধু ভয় লাগাচ্ছি, কিন্তু আমি তো ভয় লাগাই না, ডাইরেক্ট মেরেছি। সে অন্যায় করবে বা অন্যায়কে প্রশ্রয় দেব, তাকে কোনো কথা ছাড়াই উপরওয়ালার কাছে পাঠিয়ে দেওয়া হবে। কিরে শালা, এমপির ছেলে এখন চুপ হয়ে গেলি কেন? কোথায় গেল তোর বাপের দাপট? এই জানোয়ারের বাচ্চা, এখন কি হইল? মনে করিস এমপির ছেলে বা মিনিস্টারের ছেলে হবি, তাহলে অন্যায় করে পার পেয়ে যাবি তোরা? তোদের মারার জন্য আইন রক্ষাকারী দরকার নেই, একজন ট্রু হিউম্যান প্রয়োজন। পাশে থাকা দুই ছেলে খুব ভয় পেয়ে গেছে। ভাই, আমাদের ছেড়ে দেন, আর কোনো দিনও আমরা এমন কাজ করব না। ভাই, আমরা ভালো হয়ে যাব। ভাই, আমাদের ছেড়ে দেন।
সরি ভাইজানরা, আমি আপনাদের ছাড়তে পারবো না। যদি তোদের মধ্যে কি বিন্দুমাত্র মন মানসিকতা থাকতো তাহলে সেই মেয়েটার সাথে এমন করতি। আর আমি এমনি খুন করলে তার প্রমাণ রাখি না বলেই সেই দুইটা ছেলেকেও শ্যুট করে দিলাম। গেম ওভার। আমার সামনে এখন 3টে লাশ পড়ে আছে, তবে তাদের মেরে ফেলাই উচিত, কারণ এই সকল জানোয়ারদের জন্য আজ আমাদের মা বোনেরা রাস্তায় সুরক্ষিত না। দিস জাস্ট বিগেইনিং। সামনে আরও লাশ পড়বে, হতে পারে গ্যাংস্টারদের বা কোনো কুকাজ করা মানুষের। আগে এই শহর ছিল লিটন ভাইয়ের, কিন্তু এবার এই শহর রাজত্ব করবে তাদের বাপ। আমিও এবার সোজা হাঁটতে লাগি বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে নিজের মুখের রুমালটা খুলে নিই, পিস্তলটা আমার কোমরে রেখে দিই, আর সেই চশমাটা পরে নিই, আর আবারও নিজের ইনোসেন্ট বানিয়ে নিলাম। আমিও এবার সোজা হাঁটতে লাগি বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে নিজের মুখের রুমালটা খুলে নিই, পিস্তলটা আমার কোমরে রেখে দিই, আর সেই চশমাটা পরে নিই, আর আবারও নিজেকে ইনোসেন্ট বানিয়ে নিলাম। আমি সোজা আমাদের বাড়িতে চলে যাই। তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর আমি তানভীরকে ফোন দিলাম বাড়ি আসার জন্য। আর আমিও ভাবতে লাগলাম আজকে যে 3টা খুন করলাম সেটা নিয়ে। কিছুক্ষণ পরেই বাড়ির বেল বেজে ওঠে, আর আমিও গিয়ে দরজা খুলে দিই। দেখলাম আব্বু আসলো। কিরে, আজকে তোকে একটু অন্যরকম লাগতেছে যে? আরে আব্বু, প্রতিদিন তো আমাকে একই রকম লাগে। আব্বুর সাথে কথা বলতেছি, এরই মধ্যেই তানভীর হাজির। তানভীরকে দেখেই আব্বু অবাক। তানভীর, কিরে তুই এখানে? আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, কিন্তু তুই ঢাকায় কি করিস? না মানে আঙ্কেল, আমিও ঢাকায় চলে আসছি। আসলে এলাকায় থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়লাম, তাই এখানে চলে আসলাম। কিরে, তোরা এভাবে থাকবি নাকি হাত মুখ ধুয়ে আসবি? তানভীর চল রুমে হাত মুখ ধুয়ে আসি। চল। তারপর আমি আর তানভীর সোজা রুমে চলে যাই। তুই হাত মুখ ধুয়ে আয়। তানভীর চলে গেল ফ্রেশ হতে, আর আমিও আমার আগের কথাগুলো মনে করতে লাগলাম। সত্যি আজ আগের দিনের কথা মনে পড়ে গেল। কী থেকে কি হয়ে গেলাম আমি। তানভীর বাইরে আসে। অন্তর, কি ভাবছিস তুই? অতীত আর কি। তোর অতীত আর বর্তমান একই, এখনও চেঞ্জ হয় নাই কোনো কিছুই, শুধু একটু গেট আপটাই চেঞ্জ করেছিস আর কি। হুম। আচ্ছা, ওই ছেলেগুলোকে কি করেছিস? নক আউট। তানভীর আমার কথা শুনেই থ হয়ে গেল। অন্তর, তানবীর, খেতে আয় তো তোরা। চল খাবো, খিদা লাগছে। তারপর তানভীর আর আমি চলে গেলাম রাতের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমি তানভীরকে তার হোস্টেল পর্যন্ত এগিয়ে যেতে লাগলাম। এই নে তোর পিস্তল। তবে দোষ, ছেলেগুলোকে মারা উচিত হয় নাই। আজ যদি এইগুলোকে বাঁচিয়ে রাখি তাহলে কাল অন্যরা এই কাজগুলো করতে ভয় পাবে না। তাই অন্যদের শিক্ষা দিতে এইগুলোকে শেষ করতে হলো। এখন দেখবি এলাকা শান্ত হয়ে যাবে। আচ্ছা বাদ দে, আমি যাই, কাল কলেজে দেখা হবে। আচ্ছা বাই। তারপর আমিও বাড়ি চলে আসলাম। এসেই রুমে গিয়ে চশমাটা খুলে খাটের পাশে টেবিলে রেখে শুয়ে পড়ি। আর যখনই চোখ বন্ধ করি তখনই সেই রূপটাকে আমি দেখতে পাই, যা যে কোনো মানুষের রুহকে কাঁপিয়ে দিতে পারে। এইসব ভাবতে ভাবতেই আমার ঘুম চলে আসলো। সকালবেলা অন্তর, আব্বু আর কতক্ষণ ঘুমাবি? এবার ওঠ। আম্মু উঠতেছি, তুমি যাও। তারপর আম্মু চলে গেল, আর আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নাস্তা করতে চলে গেলাম, কিন্তু আব্বুকে দেখেই চিন্তিত মনে হচ্ছে। আব্বু, তোমার আবার কি হইল? কালকের ঘটনা জানিস? কি আব্বু? কাল রাতে 3টা ছেলে খুন হয়েছে, তবে তাদের মধ্যে একজন এই শহরের এমপির ছেলে। যদি এমপির ছেলে সেফ না থাকে তাহলে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকবো? আই এম সরি আব্বু, আমি তোমাকে বলতে পারবো না যে কাল সেই 3টা ছেলেকে আমি খুন করছি। আর তোমরা আমাকে যা জানো তা আমি না। আর কালকের ছেলেগুলোকে মারা গেছে সেগুলো ভালো না আব্বু, কিন্তু তোমাকে আমি কিছুই বলতে পারবো না। আরে আব্বু, তুমি এত মাথায় চাপ নিও না তো। আমি নাস্তা করেই ব্যাগ নিয়ে চশমা পরে চলে গেলাম কলেজে। তবে কলেজে আজকে অনেকের মুখে হাসি দেখতে পাচ্ছি, বিশেষ করে মেয়েদের। আমিও অবনীকে দেখেই তার কাছে চলে গেলাম। কিরে শয়তানি, কি অবস্থা? অন্তর, আমি তো ভালোই। আর আজকে তো অনেক অনেক খুশি। কেন, আজকে কি ছেলের প্রপোজ পাইছিস নাকি? তুই অল টাইম উল্টাই বলিস। ওই যে এমপির ছেলে শিপাত আছে না, কাল নাকি সেই জানোয়ারটা খুন হয়েছে। সেই জানোয়ারটাকে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, এবং আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়েকেও ছাড়ে না। আমরা কতই না এবার বেচার চেয়ে আন্দোলন করলাম, কিন্তু সেই জানোয়ার বাপ বড়ই জানোয়ার মাফিয়া কিং ডেভিলের ভয় দেখিয়ে আমাদের চুপ করে দেয়। কিন্তু কাল সেই জানোয়ার শিপাত খুন হলো। আজকে তো সবার জন্য খুশির দিন। এই যে এই জানোয়ার শিপাতকে মারছে উপরওয়ালা, তাকে যেন 100 বছর বাঁচাক। এই ছেমরি, আমাকে 100 বছর বাঁচিয়ে কি করাবে? আমার এত কিয়ামত দেখার ইচ্ছে নেই।
আল্লাহ আমাকে তার আগে ইমানের সাথে মৃত্যু করে দিও। তবে আর যাই বলি, আজ সকলকে হাসি খুশি দেখে আমার মনটা ভরে গেল। তবে এমপি সকালের মাফিয়া কিং ডেভিলের ভয় দেখিয়ে চুপ করে রাখছে, তাই না? তারও দিন ঘনিয়ে আসতেছে। ওয়েট কর চান্দু, তুইও ওপরে যাবি। তুই এটাতে খুশি হলি আর আমার ফাটতেছে। ভাইরে ভাই, এখন যদি আমাকেও মেরে ফেলে? ওই, তুই কি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস নাকি? করি নাই, কিন্তু আব্বু বলেছে এই শহরে নাকি কোনায় করে মানুষ খুন হয়। অবনি, আমার না মরার ইচ্ছে নেই, আমি তো বিয়েও করি নাই আর সিঙ্গেলও। এখন যদি মাফিয়ারা আমাকেও মেরে ফেলে? আরে দূর বোকা, তোকে কে মারবে? তোর মতো ইনোসেন্ট ছেলেকে কেউ মারবে নাকি? প্রয়োজনে প্রেম করতে পারে। দেখলাম তানভীর হাসতেছে আমাদের কাছে। মামা, তুই কালকে সেই লেভেলের কাজ করেছিস। আমার কাছে আসতেই আমি তানভীরকে মুখ চেপে ধরলাম। শালা, মুখ সামলা, আমার সাথে সাথে ছেড়ে দিলাম। অন্তর, তুই এর মুখ ধরেছিলি কেন? ভালো লাগে খুশির ঠেলায় আর কি। তারপর তিনজনের কথা বলতে লাগলাম। এমন সময় আমাদের কলেজে একটা সাদা গাড়ি আসলো। আমরা তিনজন সেই সাদা গাড়ির দিকে হাঁ করেই তাকিয়ে আছি। আসলে এন্ট্রিটাই এমন নিল, সেখানে গাড়ি থেকে একটা মেয়ে নামে, যাকে দেখেই আমার মন লাড্ডু হয়ে গেল। আসলে মেয়েটা দেখার মতোই, আর সবচেয়ে ভালো লাগার কথা হলো মেয়েটা আধুনিক মেয়েদের মতো শার্ট প্যান্ট পরেনি, বরং সাদা কালারের জামা পরেছে, যা থেকে পরীর মতো দেখাচ্ছে। তবে আমি খেয়াল করলাম কলেজের সকল ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমাদের দিকেই আসতেছে। দেখলাম শালা তানভীর তার চুল ঠিক করতেছে। ইচ্ছা করছে শালারে দিয়ে একটা, চিন্তা করলাম তার ভাবি বানাবো, কিন্তু তানভীরকে দেখে মনে হচ্ছে সে মেয়েটাকে আমার ভাবি বানানোর ব্যবস্থা করতে লাগে। এক্সকিউজ মি, অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে? বিশ্বাস করেন রাসেল ভাই, মেয়েটার ভয়েসটা শুনে ইচ্ছা করছে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, কারণ মেয়েটাকে তো দেখতে পরীর মতো লাগলো, আর তার ভয়েস শুনে তো আমি ফিদা হয়ে গেলাম। বলতে গেলে মেয়েটা মনে হয় আকাশ থেকে নেমে আসা পরী মনে হচ্ছে। আরে আমি দেখাচ্ছি, আপনি আমার সাথে আসুন। আমি মনে করলাম এটাকে তানভীরের ভাবি বানাবো, কিন্তু শালা তো আমার ভাবি বানানোর প্ল্যান করতেছে। কিন্তু তানভীর, তুই তো ক্লাস চিনিস না, তুই তো কাল আসছিস। সমস্যা নাই, আমি ওনাকে খুঁজে দেব, আর আপনি চলুন আমার সাথে। তারা দুজনেই চলে যেতে লাগে, আর আমি 2 কেজি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেলাম। তোমরা থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে, জীবনটাই বেদনা। কে রে, তুই মুখটাকে বাংলার প্যাচের মতো করে রাখলি কেন? এমনি খুশির ঠেলায়। আর সবই বুঝি তো, মেয়ে দেখে ফিদা, বন্ধুর জন্য মেয়েকে অলবিদা। বাদ দে তো, তারপর আর কি করব? ক্যাম্পাসে বসে বসে দুজনে আড্ডা দিচ্ছি। সারা তানভীর তো এখন গায়েব, সারা মেয়ে পাই বন্ধুকে ভুলে গেল। আসলে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। সে আমার জন্য ঢাকায় পর্যন্ত চলে আসলো, আর আমি তার জন্য এই মেয়ের পিছে পড়া বাদ দিলাম, না হলে পটিয়েই ছাড়তাম। আমি অবনী কথা বলতেছি, কিছুক্ষণ পরেই তানভীর আসে। শালা, আমার কলিজায় আঘাত করলি তুই। কি কস মামা, তার মানে তুইও? আরে না, আমি ফান করতেছি। দুইজনেই ফাজলামি হইলে ক্লাসে যাওয়া যাবে? তারপর চলে গেলাম ক্লাসের দিকে। তবে দেখলাম সেখানে ফারিয়ার গার্ড আগের থেকে দরজায় উপস্থিত। তার মানে ফারিয়াও ক্লাসে চলে গেছে। আমরাও ক্লাসের দিকে যেতে লাগলাম। ফারিয়ার গার্ড সাথে সাথে আমাদের থামিয়ে দেয়। আরে ভাইয়া, ক্লাসে যাব, থামালেন কেন? ম্যাডাম ভিতরে যেতে মানা করেছে, তাই কেউ যেতে পারবেন না। তোরা চল এখান থেকে, ভেতরে যাস না। অভনি, আমাদের একটু কাজ আছে, তুই যা, আমরা অন্য জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে। তারপর অভনি চলে গেল। মামা, মনে হয় এই দূরের বাচ্চাগুলোর ব্যবস্থা করতে হবে। কানের কাছে এসে আস্তে করে বললাম, ওকে, তুই একটাকে সামলা, আমি একটাকে সামলাই, আর ক্লাসে যাই। তানভীরের কানের কাছে কি বললাম, ভাইয়া, লিটন ভাই আমাকে বলেছে ফারিয়া ম্যাডামের একটা গার্ডকে ডেকে নিয়ে যেতে। কি বলছিস? আপনি আমার সাথে আসুন, আর একজন এখানে থাকুন। আচ্ছা চলো। তারপর একজন গার্ড তানভীরের সাথে যায়, আর একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাই, ফারিয়াপু কি করতেছে ভেতরে? একটা ছেলের সাথে ফারিয়া ম্যাম ধাক্কা খায়, কিন্তু ছেলেটা ক্ষমা না চেয়ে চলে যায়। তাই ফারিয়া ম্যাম সেই ছেলেটিকে শিক্ষা দিচ্ছে। ও আচ্ছা, বলেই আমি সেই গার্ডের মাথায় ডাইরেক্ট দরজার সাথে দিলাম বাড়ি, যার জন্য দরজাও খুলে গেল, আর গার্ডরাও রুমের ভিতরে ছিটকে পড়ে। দরজা ভাঙতে দেখে ফারিয়া আমাকে দেখে অবাক হয়ে গেল। এই, তুই এখানে কি করিস? আর আমার গার্ডকে কে মারলো? অনেক সহ্য করেছি তোর এই আবলামি, কিন্তু এবার খেল খতম। ভদ্রতা দেখাই তো, তাই ভদ্র ভেবেই বসে আছিস। একটা ভদ্রের পেছে কি লুকিয়ে আছে তা তো দেখিসই নাই, তবে এবার দেখাবো। এই, তুই আমার সাথে তুই তো কারি করছিস, সাথে উঁচু গলায় কথা বলছিস, মরার ভয় নাই তোর? আগে তুই ঠিক থাকতে পারিস কিনা সেটা দেখ, বলেই আমি ফারিয়াকে ঝাপটে ধরে ফেলি।
ছাড় আমাকে। সামান্য একটু ধাক্কা লাগলো বলেই ছেলেটার এই হাল করছিস তুই? এখন আমি যেটা করব সেটার জন্য তুই আমাকে কি করবি? এই খ্যাত, ছাড় বলতেছি, নাহলে কিন্তু আবার গার্ড দিয়ে তোর এমন হাল করবো না, আর সোজা হয়ে দাঁড়াতেও পারবি না। সাথে সাথেই কথা না বলেই জোর করে ফারিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে করে দিলাম। প্রায় 3 মিনিটের মতো ফারিয়ার ঠোঁট নিজের দখল করে রাখলাম, এরপর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। কি এবার কি করবি তুই? জানোয়ারের বাচ্চা, তুই আমাকে কি করে কিস করলি? এবার তুই শিওর মরবি। আমাকে মারবি কে? তোর সেই পঙ্গু লিটন ভাই? সে তো শুধু ডেবিলের লেফট হ্যান্ডের পা চেটে ঢাকার লিটন ভাই হয়েছে। আজকে তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিস। কাল তুই সকালে শুধু দেখবি না, এটাই ফারিয়ার কথা। কেন, আজ রাতে কি হানিমুনে যাবে নাকি? হেসে নে রে তুই, তোর সব হাসি বের করবো আমি। তার আগে আরেকটা কি পাবো? বলেই ফারিয়ার দিকে এগোতে লাগলাম, আর সেও এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি জানি এখন সে তার ভাইকে বলবে, সমস্যা নেই, এখন একদম ফর্মে চলে আসছি। সকলের সামনে ভদ্র থাকবো, কিন্তু ভেতরে ভেতরে একজন শয়তান হয়েই থাকবো। তারপর তানভীরকে ফোন দিয়ে ডেকে এনে সেই ছেলেটাকে ও যে গার্ডকে দরজার সাথে মাথায় বাড়ি খাইয়ে আহত করলাম তাদের নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে আসার সময় তানভীর যে গার্ডটাকে নিয়ে যায় তাকে তানভীর মেরে আধমরা করে দেয়, ফলে তাকেও আনতে হলো। আর মজার ব্যাপার হলো আমরাই তাদের আহত করলাম, আর আমরাই তাদের এখন ট্রিটমেন্ট করাতে আনলাম। তবে আমরা বেশি চিন্তিত সেই ছেলেটাকে নিয়ে, যাকে ফারিয়া চেয়ারে বেঁধে মারছে। ডাক্তার তো তাকে নিয়ে গেল, আর সেই 2 গার্ডকে কেবিনে নিয়ে যায়, কারণ তাদের অতটাও ক্ষতি হয়নি, কিন্তু সেই ছেলেটার অনেক ক্ষতি হয়েছে। ইভেন আমি নিজেও তার হাল দেখে ভয় পেয়ে গেলাম। আসলে সব পাওয়ারের খেলা, যার কাছে পাওয়ার থাকবে সেই বাদশা বেগম, আর যাদের কাছে ক্ষমতা থাকে না তারা সেই ক্ষমতাবান ব্যক্তিদের গোলামি করতে হয়। আমি আর তানভীর দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে ডাক্তার বের হয়। ডাক্তার, ছেলেটা এখন কেমন আছে? সে তো ভালো আছে, কিন্তু তার হাত ভেঙে গেছে, যা প্লাস্টার করে দেওয়া হলো। তবে তাকে এখন অনেক রেস্ট নেওয়া দরকার। আচ্ছা, আপনারা ছেলেটার কেমন? বন্ধু হই। ওহ, আপনাদের থেকে একজন আমার সাথে আসুন, আমি কিছু ওষুধ লিখে দিব, সেগুলো নিয়ে আসুন। তানভীর, তুই যা, আমি এখানে থাকি। ওকে। তারপর তানভীর চলে গেল, আর আমিও আছি কোনো মতে। চিন্তা করলাম কেবিনে গিয়ে একটু দেখে আসি ছেলেটার কী অবস্থা, আর তার বাসার ঠিকানা বা তার আম্মু আব্বু বা কোনো পরিচিত কারো নাম্বার নিতে পারি কিনা দেখি। আমি কেবিনে প্রবেশ করলাম, দেখলাম ভাইটা ঘুমাচ্ছে। যাক, ভালোই, এমনি যা মার খাইছে আল্লাহ রক্ষা করছে। আমি ছেলেটার বেডের পাশে চেয়ারে টেনে বসে বসে মোবাইল টিপতে থাকি। কিছুক্ষণ পর ছেলেটা হুঁশ আসে, ছেলেটা নড়ে ওঠে। আরে ভাই, নড়িয়েন না, সোজা হয়ে শুয়ে থাকেন। ভাই আমি কোথায়? আরে আজব, হাতে প্লাস্টার ব্যান্ডেজ, এটা দেখার পর বোঝেন নাই আপনি কই? আরে আপনি হসপিটালে। ভাই আপনি কে? আপনার নাম কি? আমার নাম অন্তর। আর আপনার নাম কি? আমার নাম শিয়াম। আচ্ছা শিয়াম ভাই, আপনার বাসার বা কোনো পরিচিত কারোর নাম্বার দেন, কল করে বলি। না ভাই, আমার আম্মু আব্বু আর একটা ছোট বোন আছে, আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য। এখন আম্মু আব্বুকে যদি আমার এই কথাটা বলি তাহলে তারা আমার জন্য দুশ্চিন্তা করবে। আমাকে আমার আব্বু আম্মু অনেক কষ্টে লালন পালন করেছে, তাই আমিও তাদের জন্য কিছু করতে চাই। তা আমি মন দিয়ে পড়াশোনা করেই যাচ্ছি, কিন্তু ভাই আজকে আমি ভুল করে সেই ফারিয়া ম্যাডামের সাথে ধাক্কা খাই। বাট পরে সরি বলে চলে যাই, কারণ তারা ছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। আমিও অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্লাসের দিকে যাই, আর উনি আমাকে অনেক মারে। ভাই আমরা মধ্যবিত্ত বলে আমরা মানুষ না? আমরা কি অধিকার নেই? আমাদের কি অধিকার নেই স্বাধীনভাবে চলার? ভাই এই ফারিয়া আর তার ভাই লিটন মিলে গোটা কলেজকে দখল করে রাখছে। এখন আমরা শান্তিতে চলাচলও করতে পারি না। আচ্ছা ভাই, থাক ওইসব কথা, এখন এটা বলেন এখন কেমন বোধ করছেন? এই তো ভাই ভালো, থ্যাংক ইউ ভাই আমাকে সাহায্য করার জন্য। তবে আপনি আমাকে আনলেন কি করে? ফারিয়া তো ছাড়ার পাত্র না। আমি ছাড়িয়ে আনছি, আমার কথা বলতেছি, তখনই তানভীর আসে। ভাই এখন কেমন লাগছে? এই তো ভালো, কিন্তু ভাই আপনি কে? ও আমার সাথে হয়ে আপনাকে আনছে। আমার নাম তানভীর। আর ভাই কথা বলিও না, রেস্ট নাও। অন্তর, ওনার বাসার নাম্বার নিয়েছিস? হ্যাঁ, না। সিয়াম আমাকে যা যা বলে সব বললাম। অসুবিধা নাই, তবে ওনাকে উচিত বাসায় ফোন করে বলে দেওয়া, না হলে টেনশন করবে। শ্যাম ভাই, আপনি আপনার বাসায় বলে দেন আপনি আপনার বন্ধুদের সাথে পিকনিকে গেছেন, কয়েকদিন পরে ফিরবেন। আসলে বাসায় বলবেন আপনাকে জোর করে নিয়ে গেছে। আচ্ছা ভাই। তারপর শ্যাম তার পরিবারের সাথে কথা বলে নেয়। রাত পর্যন্ত আমি আর তানভীর শ্যাম ভাইয়ের কাছে ছিলাম।
আমি বাসায় ফোন করে বলে দিই আমার আজকে বাসায় ফিরতে দেরি হবে, না হলে আম্মু আব্বু আবার চিন্তা করবে। রাতে আমরা তিনজনেই খাবার খেয়ে নিলাম। শিয়াম ভাইয়ের শুধু হাত ভাঙছে, আর অতিরিক্ত মার খাওয়ার ফলে তার শরীরে কিছু অংশ ফেটে যায়। সেগুলো ডাক্তারে ওয়াশ করে ব্যান্ডেজ করে দেয়। আর আমরা মানে আমি আর তানভীর যে দুজন গার্ডকে আহত করলাম তাদের শুধু কিছুটা ফ্র্যাকচার হয়। তবে আমি যাকে মারলাম তার মাথা ফেলে যায়, আর সে দরজায় খুব জোরেই বাড়ি দিই তাই। অন্তর, তুই চলে যা, আমি এখানে থাকি। আরে না, আমি থাকি, তুই যা। চুপ শালা, বাসায় যা, আমি থাকবো এখানে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। আর কোনো কিছু প্রয়োজন হলে ফোন দিবি। হুম। তারপর তানভীর থেকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। সেখানে গিয়ে তো খেলাম এক বকা। কোথায় ছিলাম, এত দেরি হয়েছে কেন, আরও অনেক প্রশ্ন করে তাদের বলি একটা ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমাকে ওইখানে ভাইয়ার থাকতে হয়েছে। তারপর চলে যাই রুমে, আর সেখানে গিয়ে লেতিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা আজকে কেন জানি ঘুম ভেঙে গেল, তাই আমিও উঠে ফ্রেশ হয়ে নিই। এরপর রেডি হয়ে চশমা নিয়ে নিচে চলে যাই। তারপর নাস্তা করেই আম্মু আব্বু থেকে বিদায় নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ি। কলেজে যেতে যেতে শ্যাম ভাইয়ের কথা মনে পড়লো, তাই চিন্তা করলাম কলেজ শেষ করে তার সাথে দেখা করব। তবে সকালে একবার কথা হয়েছিল, তবুও দেখা তো একবার করা লাগবে। আমি কলেজের দিকে গেলাম, দেখলাম সেখানে 7টা কালো কার গাড়ি দাঁড়িয়ে আছে। মনে হয় কেউ আসছে, তাতে আমার কি। আমিও ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। তবে খেয়াল করলাম অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, আমি তো এখানে এখন আর নতুন না, তাহলে কেন তাকালো তারা? বাদ দে, আমি একটু চিল করি। হঠাৎই আমার সামনে লিটন ভাই আর তার বোন ফারিয়া এসে পড়লো। পরে মনে পড়লো কালকের ঘটনার কথা। সাথে সাথে লিটন রেগে এসে আমার কলার ধরে ফেলে আর পকেট থেকে পিস্তল বের করে আমার দিকে তাক করে। এই জানোয়ারের বাচ্চা, তুই কাল আমার বোনের সাথে অসভ্যতামি করেছিস, আজকে তোকে মেরেই ফেলবো। লিটন আমার কলার ধরে আছে, সে আমাকে টানতে টানতে তার গাড়িতে ওঠায়। তবে সে টানা লাগে নাই, আমি নিজেই উঠে পড়ি। আজকে যেহেতু তাদের সাথে যাচ্ছি মানে আমার আজকেও ক্লাস মিস। লিটনের সাথে তার বোন ফারিয়াও গাড়িতে উঠলো। আমি ফারিয়া লিটনদের গাড়িতে যাচ্ছি। কোনো ভয় বা চিন্তা কাজ করছে না, জাস্ট নর্মালভাবেই আছি। মনে হয় কিছুই হচ্ছে না। ভাইয়া, আজকে এই খ্যাতটাকে শেষ করেই ছাড়বো। কেন গো, আমি মরলে তোমার কষ্ট হবে না? তুই আমার সামনে আমার বোনের সাথে এইভাবে কথা বলতেছিস, আজকে তোর মৃত্যু অনিবার্য। আমি একটা মুচকি হাসি দিলাম। এই খ্যাত, তোর ভয় লাগতেছে না? কেমন ছেলে তুই? আমরা তোকে মারতে নিয়ে যাচ্ছি আর তুই এখানে একদম ঠান্ডাভাবেই বসে আছিস। কি করব, মরবই যেহেতু তাই হেসেই মরতে চাই। কিছুক্ষণ পরেই আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসা হয়, যেখানে আছে বালি আর বালি। আমাকে তারা টানতে টানতে বালির উপরে ছুঁড়ে মারে, আর আমিও পড়ে যাই। আমার অবস্থা দেখে সেখানে থাকা ফারিয়া ও লিটনের গ্যাং মেম্বাররা মজা নিচ্ছে, আর আমিও চুপচাপ আছি। কি করব বলেন, নিরীহ একটা ছেলে আমি তো আর তাদের সাথে পারবো না, তাই আর কি চুপচাপ আছি। সেখান থেকে দুটো গার্ড এসে আমাকে সেই বাড়ির মাঠে বসিয়ে দেয়, আর সেখানে থাকা গার্ডগুলো আমাকে ঘিরে তাদের হাতের পিস্তল তাক করে আমার দিকে। কি এখন কেমন লাগছে? এবার বুঝছিস এই ফারিয়া কি জিনিস? কাল তুই আমাকে জোর করে কিস করেছিস, তাই না? আমার উপর কারো ছায়া পড়তে পারে না, আর তুই তো কাল অনেক বড় জঘন্য কাজ করেই বসেছিস। বল, তোর শেষ ইচ্ছা আছে কিনা, নাকি ডাইরেক্ট উপরে যাবে? আমার ইচ্ছা বাদ দেন, আপনাদের কোনো ইচ্ছা আছে কিনা বলেন তো। এই, তুই নিজের মৃত্যুকে আমাদের ইচ্ছা কেন জিজ্ঞাসা করতেছিস? না এমনি। ভাইয়া, আমি ওকে নিজে হাতে মারতে চাই। তখন লিটনের মোবাইলে কল আসে। হ্যালো ভাই, কেমন আছেন? কি খবর আপনার? শরীর ঠিক আছে তো? ভাই, আমরা তো বালির মাঠ আছি না সেখানে। কেন ভাই? কি বলেন ভাই আপনি? সত্যি আপনি আসতেছেন? ভাই আপনি আসেন, তাহলে আপনার সামনে এক বেয়াদব অসভ্য ছেলেটাকে মারবো। আপনি আসুন ভাই। তারপর ফোন কেটে দেয়। তোর ভাগ্য অনেক ভালো, তুই আরো কিছুক্ষণ বেঁচে থাকবি। আর আমাদের মাফিয়া কিং ডেভিলের লেফট হ্যান্ডের সাথে কথা বলছি, আর সে এখানে আসতেছে। কি বলিস ভাইয়া, উনি এখানে আসতেছে? হ্যাঁ রে বোন আমার, উনি আসতেছে। কিছুক্ষণ পরে দেখলাম 20টার মতো পাজারো গাড়ি এখানে আসে। তবে সেখানে একটা কার গাড়িও ছিল। সব গাড়িগুলো কালো কালারের ছিল। গাড়িগুলো থেকে অনেকগুলো গার্ড বের হয়, বলতে গেলে প্রায় 40-50 জনের মতো হবে, বা আরও বেশি হতে পারে, যাদের হাতে আছে বিভিন্ন রকমের অস্ত্র, যেমন ছুরি, পিস্তল, রাইফেল, শটগান। তবে সব আধুনিক অস্ত্র। এখানে প্রাচীনকালের কোনো কিছুই নেই। সেখানে কার গাড়ি থেকে একজন বের হয়, সাথে সাথে আমি বসা অবস্থায় মাথা নিচু করে রাখি আর তাদের কথা শুনতে থাকি। ভাই, আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার সামনে। তো কি অবস্থা তোর? আর ফারিয়া কেমন আছিস বোন? এই তো ভালো। ভাইয়া, আপনি ডেভিলকে দেখেছেন?
আমরা তিনজন মিলে আমাদের মাফিয়া গ্যাং গঠন করলাম, আর আমি হলাম ডেভিলের লেফট হ্যান্ড। তাহলে ডেভিলের রাইট হ্যান্ড কে ভাই? তার নাম বলা যাবে না। ডেভিল বলে রেখেছে তারা দুজন আড়াল থাকতে চায়, আর আমাদের যা বলবে তাই আমাদের করতে হবে। আচ্ছা, কে ফারিয়ার সাথে অসভ্যতামি করেছে? আমি সেই ছেলেটাকে দেখতে চাই। ওই যে যে বালিতে মাথা নিচু করে বসে আছে সেই ছেলেটা। তারপর তারা আমার কাছে আসতে লাগে। আমি তো চুপচাপ নিষ্পাপ শিশুর মতোই মাথা নিচু করে বসে আছি। কী বা করবো আমি? তাহলে তুই সেই ছেলে যে এই এলাকায় মাফিয়ার বোনের সাথে অসভ্যতামি করেছিস? মানুষ কি করে এত বোকামি করে? দেখি তো তোর চাট বদন মুখখানি। বলেই আমার গাল চেপে ধরে আর আস্তে আস্তে আমার মাথা তোলে। আমিও তার হাসি মাখা চেহারাটা দেখে একটা মুচকি হাসি দিলাম। আমার দেখে সেই লোকটার সাথে সাথে আমার গাল ছেড়ে দেয় আর উল্টে পড়ে, আর আমিও দাঁড়িয়ে পড়ি। আমার পেছন থেকে পিস্তল বের করে আর সোজা সেই লোকটার দিকে তাক করি। লোকটা নিচে বালিতে উল্টে যায় হয়ে আমার দিকে মুখ করে বসে আছে। আর বাকিরাই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। কেমন আছিস পিন্টু ভাই? সবাই আমার কাণ্ড দেখেই হা হয়ে আছে, বিশেষ করে লিটন ও তার বোন ফারিয়া। হুদাই কাবাবে হাড্ডি হওয়ার দরকার ছিল তোর। এইদিকে ফারিয়া, লিটন ও তার গ্যাংয়ের সদস্য থ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবতে পারতেছে না এই ইনোসেন্ট ছেলেটা হঠাৎ ডেভিলের রূপ নিল কিভাবে। আর সবচেয়ে বড় কথা, আমি মাফিয়া কিং ডেভিলের লেফট হ্যান্ড পিন্টুর উপর পিস্তল তাক করে দাঁড়িয়ে আছি, যা দেখে যে কেউ অবাক না হয়ে পারবে না। সাথে সাথে লিটন ও পিন্টুর গার্ড আমার দিকে তাদের অস্ত্রগুলো তাক করে ধরলো। এই কার দিকে পিস্তল তাক করছি তুই জানিস? আর তোর কাছে পিস্তল কোথা থেকে আসলো? কে তুই? Who I am? That's not important. What I am, that's important. And never judge someone by seeing it outside. First try to know his inside. তারপর দিলাম একটা চিৎকার। বয়েজ, সাথে সাথে 100-এর বেশি মানুষ বেরিয়ে আসে। তাদের হাতে ছিল বিভিন্ন প্রকারের রাইফ, শর্টগান, পিস্তল, ছুরি, আর তারা ফুললি দেখতেও একদম সৈনিকের মতো লাগতেছিল, কারণ তাদের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আর তার মধ্যে তো আছে আর নানান রকমের জিনিস, মানে ছোট ছোট অস্ত্র। আমার সেই গার্ডগুলো ডাইরেক্ট লিটন ও তার বাহিনীকে চারদিকে দিয়ে ঘিরে ফেললো আর সোজা তাদের দিকে রাইফেল, শটগান তাক করে ধরে। কিছুক্ষণ পর ফারিয়াকে ধাক্কা মেরেই মাটিতে ফেলে দেয় আর ফারিয়ার দিকে পিস্তল তাক করে। তবে যে ফারিয়াকে মাটিতে ফেলে দেয় আর পিস্তল তাক করে সেই মেয়েটা একটা মেয়ে, তবে অন্যান্য মেয়েদের চেয়ে আলাদা একটা মেয়ে। ফারিয়া মেয়েটাকে দেখেই অবাক হয়ে গেল। শুধু মেয়েটাকে না, তাদের ঘিরে থাকা গার্ডগুলোকে দেখেও প্রায় অবাক। আর পিন্টুর গার্ডগুলো সেই গার্ডগুলোকে দেখেই সাথে হাতে থাকা সকল অস্ত্র মাটিতে ফেলে দেয়। লিটন, ফারিয়া আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমি তো হাসতেছি, কারণ তারা তো নিজের পেছনে নিজেই বাঁশ দিয়ে গেল। এই তুই কালকে নতুন আসা মেয়েটা না? এই তুই কাকে তুই বলতেছিস? মুখ সামলে কথা বল। তুই এখন গান পয়েন্টের কাছেই আছিস, সোজা গুলি চালিয়ে দেব না, সব বেরিয়ে যাবে। রোকসানা, এই হারামজাদির চুলের মুঠি ধরে আমার দিকে ছুঁড়ে মারো। সাথে সাথে রোকসানা ফারিয়ার চুলের মুঠি ধরেই আমার কাছে নিয়ে আসে। আমি তোমাকে কি বললাম? বলছি চুলের মুঠি ধরে আমার কাছে ছুঁড়ে মারতে, তাহলে তুমি চুলের মুঠি ধরে আনলে কেন? সরি বাস, আসলে চুলের এখানে ছুঁড়ে মারলে এত ব্যথা পাবে না, তাই চুলের মুঠি ধরেই নিয়ে আসছি। তবুও ভালোই করছিস। লিটন আমাদের দিকে হাঁ করেই তাকিয়ে আছে, আর ফারিয়া তো আমার দিকে করুণ চোখেই তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কে আমি, আর আমার কাছে এতগুলো গার্ড আসলো কোথা থেকে? কি রে লেডি মাফিয়া, আমাকে না ভয় লাগাচ্ছি আর বলতেছিলি আমার মৃত্যু আসছে, আর আমি একদম শান্ত হয়ে আছি কি করে? আসলে তোরা মনে করছি আমি অনেক ভদ্র, কিছুই জানি না। আরে এমনি এমনি তোদের কাছে ধরা দিয়ে দেবো তা ভাবলি কি করে? একটা ছেলে যদি এই পরিস্থিতিতেও যদি শান্ত থাকে, তাহলে বুঝে নিস ছেলেটা পাক্কা 2 নম্বরই জিনিস। আমি তোদের জানি না তোরা আমার জালে আটকা পড়ছিস। আমি শুধু কলেজে আর এলাকায় তোদের তামাশা দেখতাম, কিছুই করতাম না। আর নিজেকে সকলের সামনে এমনভাবে প্রকাশ করলাম যাতে কেউ আমাকে সন্দেহ নজরে না দেখে। কে আপনি? ওলে বাবালে, হঠাৎ তুই থেকে আপনি হয়ে গেলাম কি করে? মামনি, ভয় পাইছ মনে হয়। আসলে ভদ্রতা দেখাইছি বলেই তো ধোকা খেয়ে গেলা। দিস ইজ কল্ড অন্তর্স ইলিউশন। আর আমার মায়ায় ধোকা তো খাবেই। হা, আর কি মনে করছিস তুই নিজেকে? কে তুই? ওলে বাবালে, এ তো দেখি লিটন কাকু খেপে আছে। সাথে সাথে পকেট থেকে সিগারেট বের করেই তা ধরিয়ে নিই আর মজা করে টানতে থাকি। আমি তো সাধারণ ভদ্র ছেলে যে সবার বিপদে এগিয়ে আসে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পাগল, আর নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করে। লিটন, এখনো চিনিস নাই উনি কে, এখনো বুঝিস নাই। আরে যার পাওয়ার
ও নাম দিয়ে তুই আমি ছোট ছোট মাফিয়া চলে, উনি সেই ব্যক্তি, মানে অন্তর ভাই ওরফে আমাদের ডেভিল দ্য মাফিয়া কিং, অ্যান্ড নাও হি ইজ অ্যারাইভড। পিন্টুর কথা শোনার সাথে সাথে লিটন ও ফারিয়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। তারা হয়তো ভাবতেই পারেনি তারা এত বড় ধরনের ধোঁকা খাবে। যে ছেলেটাকে তারা খ্যাত ছোট লোক মনে করতো, বা যাকে তারা অতি সাধারণ মনে করে, নিচু চোখে দেখতো, আর যার সাথে অ্যাটিটিউড দেখাইছে, আজ সেই ছেলেটি তাদের বাপ হবে। পিন্টু, তুই মরবি। ভাই আমি কি করলাম? আমি তোদের ক্ষমতা দিলাম কেন? আর তোরা কি করছিস? বয়েজ, আমি আর রোকসানা ছাড়া সবার দিকে তোমাকে বন্দুকগুলো তাক করো। সাথে সাথে আমার গার্ডগুলো আমাকে আর রোকসানাকে ছাড়া বাকি সবার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়, এবং কি পিন্টু ওর তার ছেলেপেলের দিকেও। জানোয়ারের বাচ্চাগুলো, তোদের পাওয়ার কেন দেওয়া হলো ভুলে গেছিস সব? আমাদের উদ্দেশ্য কী ছিল সব ভুলে গেছিস তোরা? ভাই আমি কিছু জানি না, আমি কালকেই দেশে ফিরছি। কেয়ারলেস হলি কেন? এখন পস্তাতে হবে তোদের। বয়েজ, হোল্ড ইউর ওয়েপেন। গার্ডদের কমান্ডো দিলাম। ভাই প্লিজ আর একটু সুযোগ দেন, প্লিজ ভাই, আমাদের মারিবেন না। ভুল যেহেতু করছিস এবার শাস্তি পাইতে হবে। লিটন সাথে সাথে লিটন দৌড়ে এসে আমার পায়ের উপর ঝাপটে পড়ে। ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি পাওয়ার পেয়ে এমন হয়ে গেছিলাম। ভাই একটা সুযোগ দেন ভাই, আল্লাহর দোহাই লাগে, আমাদের আর একটা সুযোগ করে দেন। ঠিক আছে, একটা সুযোগ পাবি, তবে তোদের একটা কাজ করতে হবে। জি ভাই বলুন কি করতে হবে? কাল আমি কলেজে এসে যাতে শুনতে পারি এই এলাকার এমপি ইজ নো মোর। আমার কথা শুনে লিটন অবাক হয়ে গেল, কিন্তু পিন্টু ঠিকঠাকভাবেই আছে। হয়তো পিন্টু বুঝতে পারছে আমি কেন এই কথাটা বলছি। কি কাজটা করবি নাকি আমি করব? ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। আর খবরদার তোরা যে আমাকে দেখেছিস বা চিনিস বা এই শহরে আছি এইসব যাতে কেউ জানতে না পারে। আর আমার এখানে আসার খবর যদি ফাঁস হয় তাহলে তোরাই বুঝে নি আমি কি করব তোদের। আমার কথা শুনে লিটন আর পিন্টু ঢোক গেলে। বয়েজ, রিল্যাক্স, তোমরা সবাই সবার জায়গায় চলে যাও। বলার সাথে সাথে আবার গার্ডগুলো অস্ত্রগুলো নিচে নামিয়ে নিল, আর আমার সকল গার্ড চলে গেল। লিটন আর ফারিয়া এদিকে আয়। জি 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 ভাই বলেন। কাল তোদের আরও একটা কাজ আছে।